রাতের অন্ধকার, চারদিকে থমথমে নীরবতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে ভেসে আসছে একদল মানুষের গঙ্গানি আর কান্নার আওয়াজ। কোলে শিশু, পিঠে সামান্য কিছু কাপড়ের পুটলি, আর চোখে এক চরম অস্তিত্বের আতঙ্ক। তারা কোনো যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছেন না, অথচ তাদের তাড়া করে ফিরছে এক অদৃশ্য বন্দিশালা বা ডিটেনশন সেন্টারের ভয়। 2026 সালের মে মাসের এই দিনগুলোতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের হাকিমপুর, শরফনগর কিংবা আমদিয়া সীমান্ত এলাকায় যা ঘটছে তা হয়তো মানব ইতিহাসের অন্যতম বড় এক মানবিক বিপর্যয়। বছরের পর বছর ধরে যারা কলকাতায় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাজমিস্ত্রি, দিনমজুর বা গৃহকর্মী হিসেবে কাজ করে ভারতের অর্থনীতিকে সচল রাখলেন, তারা আজ কেন সব ফেলে মাঝরাতে নদী সাঁতরে ওপারে যাওয়ার চেষ্টা করছেন? কেন ভারতের নবগঠিত সরকার আর এই ডিটেনশন সেন্টারের ভয়ে কাঁপছে লাখো মানুষ? কি সেই SRI বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া যা রাতারাতি লাখ লাখ মানুষের বৈধ পরিচয়পত্রকে স্রেফ একটা কাগজের টুকরোয় পরিণত করলো? আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক দলকানা বিশ্লেষণ নয়, বরং পশ্চিমবঙ্গ সীমান্তের এই নির্মম সংকটের পেছনের আসল সত্য, গভীর ভূরাজনীতি এবং অন্দরমহলের আন্তর্জাতিক খেলাটা একদম সূত্রসহ বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই খেলার শেষ পরিণতি আপনার ভাবনার চেয়েও অনেক বেশি ভয়ানক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য। ঘটনার সূত্রপাত কিন্তু হুট করে হয়নি। এই চরম সংকটের বীজ বপন করা হয়েছিল চলতি 2026 সালের মে মাসের শুরুতে। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব উলটপালট ঘটে যায়। রাজ্যে প্রথমবারের মতো পূর্ণ ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। আর ক্ষমতায় আসার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কড়া এবং আগ্রাসী বার্তা দেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের মাটিতে কোনো নথিপত্রহীন অনুপ্রবেশকারী বা বাংলাদেশিকে আর থাকতে দেওয়া হবে না। ঠিক এই আগুনের ওপর যেন ঘি ঢেলে দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একটি নতুন কৌশল বা স্বেচ্ছায় প্রত্যাবাসন নীতি ঘোষণা করলেন। তিনি বললেন, যারা অবৈধভাবে ভারতে এসেছেন তারা যদি নিজে থেকে বা স্বেচ্ছায় সীমান্ত পার হয়ে চলে যান, তবে তাদের বিরুদ্ধে কোনো আইনি মামলা বা পুলিশি ব্যবস্থা নেওয়া হবে না। একটু ঠান্ডা মাথায় ভাবুন, একদিকে আসামের মতো NRC এর জুজু, অন্যদিকে রাজ্যের নতুন সরকারের হুঁশিয়ারি, আর তার উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই তথাকথিত স্বেচ্ছায় চলে যাওয়ার সুযোগ। এই তিনের সারাশি চাপে পড়ে পশ্চিমবঙ্গের প্রায় 3.5 কোটি মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশের মধ্যে তীব্র অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। সাধারণ দিনমজুর মানুষগুলো ভাবছেন, পুলিশের হাতে ধরা পড়ে বছরের পর বছর ডিটেনশন সেন্টারে পচে মরার চেয়ে যান বাঁচিয়ে সীমান্তমুখী হওয়াই শ্রেয়। আর এই মনস্তাত্ত্বিক আতঙ্কই আজ লাখো মানুষকে ঘরছাড়া করেছে। মানুষের এই আতঙ্ক রাতারাতি বহুগুণ বেড়ে গেল যখন গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টার নির্মাণের নির্দেশ জারি করল। উত্তর 24 পরগনার তেতুলিয়া গ্রামে কড়া পুলিশি পাহারায় একটি সেন্টার ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থার রিপোর্টে উঠে এসেছে। এখানেই সাধারণ মানুষের মনে ভেসে উঠছে আসামের সেই ভয়াবহ স্মৃতি। আসামে NRCর নামে যেভাবে বছরের পর বছর ধরে মানুষদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ডিটেনশন সেন্টারে বন্দী রাখা হয়েছে, সেই একই মডেল এখন পশ্চিমবঙ্গেও শুরু হতে যাচ্ছে। এই আতঙ্কই মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টগুলো ঘেঁটে দেখা যাচ্ছে, গত কয়েক মাসে কোনো প্রকার সুষ্ঠু আইনি প্রক্রিয়া বা আদালতের রায় ছাড়াই কেবল জাতিগত ও ধর্মীয় প্রোফাইলিংয়ের ভিত্তিতে আসাম থেকে শত শত মানুষকে জোরপূর্বক সীমান্তে এনে পুশব্যাক করা হয়েছে। আসামের এই নির্মম পুশব্যাকের দৃশ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের সাধারণ কর্মজীবী মানুষের কাছে পৌঁছায়, তখন তাদের পায়ের নিচের মাটি সরে যায়। তারা বুঝতে পারেন, এই রাজনৈতিক দাবা খেলায় শেষ পর্যন্ত চরম মূল্য দিতে হচ্ছে তাদেরই। এবার আসি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল বিশ্লেষণে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই মানুষগুলোর কাছে কি আসলেই কোনো কাগজপত্র নেই? তারা কি সবাই আসলেই অনুপ্রবেশকারী? বাস্তবতা কিন্তু সম্পূর্ণ উল্টো। সীমান্তে অপেক্ষমান আতঙ্কিত এই মানুষগুলোর অধিকাংশেরই আছে ভারতের আধার কার্ড, প্যান কার্ড, এমনকি সচিত্র ভোটার পরিচয়পত্র পর্যন্ত। এদের অনেকেই মাত্র 2 বছর আগে অর্থাৎ 2024 সালের ভারতের লোকসভা নির্বাচনেও লাইনে দাঁড়িয়ে বৈধ নাগরিক হিসেবে ভোট দিয়েছেন। তাহলে রাতারাতি তারা অবৈধ হয়ে গেলেন কিভাবে? এখানেই কাজ করেছে 2026 সালের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SRI প্রক্রিয়া। এই নতুন নিয়মের বেড়াজালে পড়ে রাতারাতি হাজার হাজার পরিবারের নাম
ভোটার তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই হলো আপনার আধার কার্ড বা প্যান কার্ডের আইনি বৈধতা এক ঝটকায় শেষ। যে পরিচয়পত্রগুলো তাদের এতদিন আইনি সুরক্ষা দিচ্ছিল, সরকারের একটা নতুন ডিজিটাল কলমের খোঁচায় সেগুলো অকার্যকর হয়ে পড়ল। আইনি বৈধতা হারানোর এই চরম মুহূর্তেই রাজ্য প্রশাসনের কড়া বার্তা তাদের বাধ্য করেছে শহর ছেড়ে সীমান্তের পথ ধরতে। কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকা। ভৌগোলিক কারণেই এই অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল। এখানে সোনাই নদী প্রাকৃতিকভাবে ভারত ও বাংলাদেশকে আলাদা করেছে। বর্তমানে শিয়ালদা বা বনগাঁ লোকাল ট্রেনে করে প্রতিদিন শত শত দিশেহারা মানুষ এসে ভিড় করছেন স্বরূপনগর বা হাকিমপুর এলাকায়। চারদিকে গুজব ছড়িয়ে পড়েছে যে বর্ষার এই সময়ে সোনাই নদীর পথ দিয়ে ওপারে যাওয়া সহজ, কিন্তু সেখানে গিয়ে তারা মুখোমুখি হচ্ছেন এই কঠোর বাস্তবতার। একদিকে বিএসএফ এবং স্থানীয় পুলিশ তাদের আটক করে নাম, পরিচয় এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে। এর পরপরই অনেককেই আমোদিয়া বা অন্যান্য গোপন পয়েন্ট দিয়ে পুশব্যাক বা ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এর সঠিক কোনো পরিসংখ্যান সরকারিভাবে প্রকাশ করা হচ্ছে না, যা এই সংকটকে আরো ধোঁয়াশাপূর্ণ করে তুলছে। আর এই বর্ষার মৌসুমে রাতের অন্ধকারে খরস্রোতা নদী পার হতে গিয়ে কত নারী, শিশু বা বয়স্ক মানুষ যে নিখোঁজ হচ্ছেন তার হিসাব রাখার কেউ নেই। বিএসএফ এর জন্য এই পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়েছে, কারণ মানবিক দিক এবং সরকারি নির্দেশনার মাঝে তারাও এক বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। এই পুরো সংকটের সবচেয়ে অন্ধকার এবং নির্মম দিকটা হলো এই নথিপত্রহীন বা তথাকথিত অবৈধ মানুষগুলো কিন্তু ভারতের অর্থনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামের জিডিপিতে দীর্ঘদিন ধরে অত্যন্ত সস্তা শ্রমশক্তি হিসেবে বিশাল অবদান রেখে আসছিলেন। রাজমিস্ত্রি, গৃহকর্মী কিংবা দিনমজুর হিসেবে তারা কলকাতার মতো বড় বড় শহরের আবাসন শিল্প এবং উন্নয়নকে সচল রেখেছেন। আজ যখন তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন দীর্ঘমেয়াদে পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও এর একটা বড় ধাক্কা লাগতে বাধ্য। তার চেয়েও বড় সংকট হলো আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে। এই মানুষগুলো এখন এক অদ্ভুত এবং নির্মম দোটানায় পড়েছেন। ভারত সরকার বলছে তারা অনুপ্রবেশকারী, তাই তাদের পুশব্যাক করা হচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার ও কঠোর। যথেষ্ট আইনি ও ডিজিটাল নাগরিকত্বের প্রমাণ ছাড়া ওপার থেকে কাউকে ১ ইঞ্চি মাটিতেও গ্রহণ করা হবে না। ২০ বছর বয়সী আব্দুল শেখের মতো হাজারো তরুণ আজ সীমান্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন, আমার মা বাবা নেই, ভারতের কাগজগুলোও বাতিল হয়ে গেছে, ওপারে গেলে আমি কিভাবে প্রমাণ করব যে আমি বাংলাদেশি? ওপারও তো আমাকে গ্রহণ করবে না। তাহলে এই রাষ্ট্রহীন, পরিচয়হীন মানুষগুলোর শেষ ঠিকানা কোথায়? তারা কি তবে আধুনিক পৃথিবীর নতুন রোহিঙ্গা সংকটের দিকে এগিয়ে যাচ্ছেন? মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে কোনো সুনির্দিষ্ট এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া ছাড়া কেবল জাতিগত বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এই ধরনের গণবিতারণ বা পুশব্যাক দক্ষিণ এশিয়ায় এক বিশাল দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। এটি কেবল একদল মানুষের ঘরছাড়া হওয়ার গল্প নয়, এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের সম্পর্কের ওপর এক মস্ত বড় আঘাত। ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর এর প্রভাব শেষ পর্যন্ত কি হবে, আর এই দিশেহারা নিষ্পাপ মানুষগুলোর শেষ ঠিকানা কোথায় হবে বলে আপনার মনে হয়? রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে কি আমরা মানবতাকে বিসর্জন দিচ্ছি? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।